গত ক্লাসে বলছিলাম এই ক্লাস থেকে অ্যাটমসফিয়ার স্টার্ট করবো, তাই না? অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি। আমি সরাসরি আমার স্লাইডে চলে যাই। আচ্ছা, তার আগে শেষ করার আগে আমাকে একটু মনে করা দিও, মামুনের সাথে আমার কথা হয়েছে তোমাদের সিয়ার, তোমাদের টাইমটা একটু চেঞ্জের বিষয়ে আর কি। তোমাদের বোধহয় 10:30 থেকে একটু ফাঁকা আছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। তো আজকের ক্লাসে বা নেক্সট কয়েকটা ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি। আমাদের যে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি বলতে আমাদের বিভিন্ন প্ল্যানেটারি অ্যাটমসফিয়ার থাকতে পারে। আমরা আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের কেমিস্ট্রিটা, ঠিক আছে? এবং অ্যাটমসফিয়ারিক যে বিভিন্ন ধরনের লেয়ার আছে সেই লেয়ারগুলো সম্পর্কে জানবো, কোন লেভেলে কি আছে, এদের প্রেসার টেম্পারেচার ভেরিয়েশনটা কেন হয়। তারপরে দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারিক পলিউটেন্ট সম্পর্কে এগুলো। আচ্ছা, তার আগে মেইনলি আমরা জানবো ইভলিউশন অফ অ্যাটমসফিয়ার। তার মানে অ্যাটমসফিয়ারের হিস্ট্রিটা কি, আমাদের অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশনটা আছে না, বা এই কম্পোজিশন গুলো কিভাবে আসলো, মানে কোথায় থেকে আমাদের, মানে কিভাবে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলো কিভাবে আসলো আমাদের অ্যাটমসফিয়ারে, ঠিক আছে? মানে ইভলিউশন অফ অ্যাটমসফিয়ার। তারপরে ধরো আমাদের যে বর্তমানে যে অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশনটা, ঠিক আছে, এই অ্যাটমসফিয়ারের ক্যারেক্টারিস্টিক্সটা কি। তারপরে ধরো তারপর দেখবো এই অ্যাটমসফিয়ারের আমাদের ইম্পর্টেন্সটা কি, অ্যাটমসফিয়ার থাকলে কি হতো, না থাকলে কি হতো, অ্যাটমসফিয়ারের গুরুত্বটা কি, সহজ কথায়, ঠিক আছে? তারপরে অ্যাটমসফিয়ারিক রিঅ্যাকশন আর প্রসেসেস। এই কয়টা সিলেবাসে যা আছে মোটামুটি এই কয়টা টপিক সেটা কভার করবে। তার মধ্যে ধরো ইভলিউশন অফ অ্যাটমসফিয়ার, এটা সিলেবাসে নাই, কিন্তু আমি এটা একটু ডিসকাস করতে চাই আর কি। আচ্ছা, অ্যাটমসফিয়ার ইভলিউশনের আগে আমি যদি বলি যে আমাদের যে আর্থ আছে, আর্থের ধরো তোমার কম্পোনেন্ট আছে, বলছি আমরা ডিসকাস করছি 4টা। এটা হচ্ছে আচ্ছা, এখানে ফার্স্টটা দেখাচ্ছে। এখানে কোন স্ফিয়ারটা আগে আসছে, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার না বায়োস্ফিয়ার? তোমাদের কোনো আগের কোনো আইডিয়া আছে কি? দুই একজন মাঝে মাঝে কুইক রেসপন্স করলে মনে হয় ভালো হয় আর কি। আমাদের পৃথিবীটা যে ফর্ম হয়েছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, পৃথিবীটা যে ফর্ম হয়েছে আমাদের এক সময়, এটা তো আমাদের পৃথিবীটা ফর্ম হয়েছে কি হচ্ছে তোমার সান থেকে, তাই না? সোলার নেবুলা থেকে, যে মানে সানে যে হট ডাস্ট ছিল, তাই না, বা সানের যে পার্টিকেল গুলো ছিল, এগুলোর অ্যাক্রিয়েশনের মাধ্যমে এক সময় এগুলো কি একসাথে জড়ো হয়, জড়ো হয়ে ঘুরতে থাকে, এটা স্পিন তৈরি হয়, বুঝছো? তো যাই হোক, এটা আমাদের মেইনলি সান থেকে তৈরি হয়েছে, কথা বুঝছো? তৈরি হওয়ার পরে এটা মেইনলি আগে তৈরি হয়েছে, একদম প্রথমের দিকে আগে তৈরি হয়েছে একটা সলিড আর্থ, কথা বুঝছো? এবং তার একটা অ্যাটমসফিয়ারও ছিল, সলিড আর্থ ক্রাস্ট, যেখানে কোনো ওশান ছিল না, যেখানে কোনো পানি ছিল না, ঠিক আছে? সেখানে একটা অ্যাটমসফিয়ারও ছিল, সেই অ্যাটমসফিয়ারে ছিল হচ্ছে অক্সিজেন, না সরি, এখানে মেইনলি ছিল হাইড্রোজেন আর হিলিয়াম। এবং সানেও কিন্তু হাইড্রোজেন হিলিয়াম গ্যাসটা বেশি। এবং এটা এরকম ধরা হয় যে আর্থে যে প্রথমে যখন তৈরি হয় তখন টেম্পারেচার ছিল অনেক বেশি, ঠিক আছে? আর এর যে তখনও তো ওইভাবে সলিড আর্থ ফর্ম হয়নি, না হওয়ার কারণে, কথা বুঝছো, যে এই যে যে আর্থের যে একটা যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এটা অত স্ট্রং হয়নি, যার কারণে হাইড্রোজেন এবং হিলিয়ামকে ইনিশিয়ালি খুব বেশি অ্যাট্রাক্ট করতে পারেনি,
এবং হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দুটা খুবই লাইটার গ্যাস, যার ফলে এটা পৃথিবী থেকে স্পেসে চলে গেছে। আদারওয়াইজ দেখো সূর্যে যেরকম ধরো তোমার হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের কিন্তু ইয়েটা বেশি, অনেক অনেক অনেক, এই দুটো গ্যাসই অনেক বেশি, হাইড্রোজেন অনেক বেশি। এবং হাইড্রোজেনের ফিউশনের ফলে হিলিয়াম হচ্ছে, হিলিয়াম মানে জাস্ট ফিউশন রিয়াকশনের মাধ্যমে তোমার হচ্ছে তোমার বড় এলিমেন্ট ফর্ম করতেছে, মানে যার অ্যাটমিক নাম্বার বেশি আর কি সানে। তো পৃথিবীতেও ধরো তোমার সানে যে ম্যাটেরিয়াল গুলো ছিল এগুলো দিয়েই পৃথিবীটা ফর্ম হয়েছে। হওয়ার পরে হ্যাভিয়ার এলিমেন্ট গুলো ধীরে 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 ধরো তোমার কেন্দ্রের দিকে যেতে থাকে হ্যাভিয়ার এলিমেন্টটা, তখন একটা গ্র্যাভিটি ফর্ম হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স ফর্ম হয়, ঠিক আছে। এই আর এই ফর্মটা হওয়ার আগে তোমার হাইড্রোজেন এবং হিলিয়াম যেটা ছিল সেটা হচ্ছে কি স্পেসে চলে যায় আর কি, কথা বুঝছো? আচ্ছা, তারপরে যখন গ্র্যাভিটি ফর্ম হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হয় পৃথিবীতে, তারপরে ধীরে ধীরে অ্যাটমসফিয়ার তৈরি হয় পৃথিবীতে। যে গ্যাসগুলো ছিল এটা পরে জানবো, আর একটু পরে জানবো কি কি গ্যাস কিভাবে আসে। তখন সেগুলো আর্থের যে অ্যাটমসফিয়ারকে সেগুলো ধীরে ধীরে হোল্ড করে রাখে আর কি, কথা বুঝছো? আচ্ছা, অ্যাটমসফিয়ারের পরে ফর্ম হয় হচ্ছে হাইড্রোস্ফিয়ার, তার মানে পানি অ্যাটমসফিয়ারের পরে আসে, তারপরে আসে হচ্ছে বায়োস্ফিয়ার। আচ্ছা, এখন আসো অ্যাটমসফিয়ার জিনিসটা কি। আগে আমাদের মডার্ন অ্যাটমসফিয়ার সম্পর্কে ধারণা নিই। অ্যাটমসফিয়ারটা কিছুই না, একটা হচ্ছে লেয়ার অফ গ্যাসেস সারাউন্ডিং এ প্ল্যানেট, ঠিক আছে, or other material body that is held in place by gravity of the body. আমাদের আর্থের ক্ষেত্রেও যদি বলি তাহলে আর্থের উপরে যে গ্যাসিয়াস যে লেয়ারটা আছে হেল্ড বাই দ্য গ্র্যাভিটি অফ আর্থ, সেটা হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ার। আমাদের যে মডার্ন অ্যাটমসফিয়ার পৃথিবীর, সেই মডার্ন অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট? সবচেয়ে বেশি নাইট্রোজেন না? 78% অ্যাপ্রক্সিমেটলি। অক্সিজেন কত পার্সেন্ট? 21%। আর্গন আছে, তারপরে বাকিটুকু কি 0.04%। এই 0.04%-এর মধ্যে দেখো 0.0 মানে মেজরিটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর বাকিটুকু আছে মিথেইন, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন তোমার ইয়ে গ্যাস, খুবই অল্প পরিমাণে হাইড্রোজেন আছে। দেখো হাইড্রোজেনের পরিমাণই সবচেয়ে কম আর কি, আর কিছু ইনার্ট গ্যাস আছে। তাহলে অ্যাটমসফিয়ারটা হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ার, একটা গ্যাসিয়াস লেয়ার অফ আর্থ, তাই না, যেটা হচ্ছে কভার করে তোমার আর্থের উপরের যে আর্থ ক্রাস্টকে, এবং সেই গ্যাসিয়াস লেয়ারটা কি মানে স্ট্রংলি হেল্ড বাই দ্য গ্র্যাভিটি অফ আর্থ, সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ার। আর অ্যাটমসফিয়ারের মেইনলি হচ্ছে আমাদের মডার্ন অ্যাটমসফিয়ারের মেইন যে এলিমেন্টটা সেটা হচ্ছে নাইট্রোজেন, মেইন গ্যাসটা, দেন অক্সিজেন, আর কিছু আছে তোমার আদার গ্যাসেস, ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, তারপরে কিছু ইনার্ট গ্যাস মেথেইন। আচ্ছা, এখন দেখো আমাদের যে এই যে মানে অ্যাটমসফিয়ারিক যে বিভিন্ন গ্যাসের কনসেন্ট্রেশনটা, এখন এটা কি আগেও কি এরকম ছিল? আগে এরকম পৃথিবী যখন ফর্ম হয় তখন বা মাঝখানে না, এরকম ছিল না। তাহলে কি ছিল আগে? বলছিলাম যে আগে যখন অ্যাটমসফিয়ারটা ফর্ম হয় ইনিশিয়ালি ছিল হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম থেকে তোমার হাইড্রোজেন এত কমে গেল কেন? বিকজ হাইড্রোজেন স্পেসে চলে গেছে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন এগুলো আসলো কোথায়? এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, আর্লি টু মডার্ন অ্যাটমসফিয়ার। দু একজন কথা বলো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। গুড। আচ্ছা,
তার মানে এই অ্যাটমসফিয়ারটাকে বুঝছো, তুমি এই স্কেলে দেখলেও দেখতে পাও তুমি, এটা ধরো এটা এটা একটা মডেলিং করছে, হয়তো মডেলিং, কথা বুঝছো, এটা একটা প্রেডিকশনের মাধ্যমে ফিগারটা করা। দেখো এই 4.6 বিলিয়ন ইয়ার্স, এটা কি? এটা হচ্ছে আমাদের আর্থের এজ। একদম দেখো লেফট সাইডে 4.6, আর এই যে একদম রাইটে নাও, মানে উই আর হিয়ার। আমি যদি আচ্ছা দেখো 4.6 বিলিয়ন ইয়ার্স আগে হাইড্রোজেন ছিল, হিলিয়াম ছিল, একই সাথে অ্যামোনিয়া ছিল, মিথেন ছিল। তারপরের দিকে ওয়াটার ভেপার আসলো, তারপরে কার্বন ওয়াটার ভেপার আসলো, নাইট্রোজেন আসলো, তারপরে কার্বন ডাই অক্সাইড আসলো, ওয়াটার ভেপার চলে গেল। তারপরে কি আসলো? ওয়াটার ভেপার কনসেন্ট্রেশন এই কার্বন ডাই অক্সাইড আসার পরে চলে গেল, দেখো। তারপর নাইট্রোজেন, তারপরে আছে কি, এই দেখো অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন কত থেকে আসে মোটামুটি, যদি আমি এখানে যদি একটু এমনিতে যদি আমি পয়েন্ট করি, দেখো অক্সিজেন, দেখো অক্সিজেন পৃথিবীর বয়স হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স, বাট অক্সিজেন আসা স্টার্ট করে আমাদের পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন ইয়ার্স আগে। অক্সিজেন কনসেন্ট্রেশনটা আসা স্টার্ট হয় আমাদের পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন ইয়ার্স আগে। আচ্ছা, এখন দেখো আর্থের যে অ্যাটমসফিয়ারটা আছে, এখানে যে বলছি না যে আর্লি অ্যাটমসফিয়ার, সেকেন্ড অ্যাটমসফিয়ার, মডার্ন অ্যাটমসফিয়ার, এই তিনটা স্টেজ। একটা হচ্ছে কি, ফার্স্টটা হচ্ছে আর্লি অ্যাটমসফিয়ার, তারপরে কি মাঝেরটা হচ্ছে সেকেন্ড অ্যাটমসফিয়ার, আর থার্ডটা হচ্ছে তোমার, এটা ওঠানোর উপায় নেই, আচ্ছা। তাহলে যে অ্যাটমসফিয়ারের যে তিনটা স্টেজ আছে, একটা হচ্ছে আর্লি অ্যাটমসফিয়ার, এটা মাঝেরটা হচ্ছে তোমার সেকেন্ড যে অ্যাটমসফিয়ারটা, থার্ডটা হচ্ছে মডার্ন অ্যাটমসফিয়ার। তা আর্লি যে অ্যাটমসফিয়ারটা, এইটা কখন ছিল? এইটা স্টার্ট হয়েছে যখন আমাদের আর্থটা ফর্ম হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। মাঝের যে সেকেন্ড অ্যাটমসফিয়ার, এটাও সেই কাছাকাছি সময়ে, হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরো 4.4 বিলিয়ন ইয়ার্স আগে, মানে 0.2 বিলিয়ন ইয়ার্স পরেই সেকেন্ড অ্যাটমসফিয়ারটা স্টার্ট হয়েছে। আচ্ছা, আর লাস্টের যে মডার্ন অ্যাটমসফিয়ারটা, কথা বুঝছো, এটার বয়সটা বিলিয়ন ইয়ার্স স্কেলে না, এটার এটার হচ্ছে যে কম্পোজিশনটা আমরা দেখি, এটার বয়সটা হচ্ছে মিলিয়ন ইয়ার্স স্কেলে। এর বয়স হচ্ছে ধরো যতদিন ধরে আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে কম্পোজিশন আছে, এটা মোটামুটি স্টেবল, ঠিক আছে, ফর দ্য লাস্ট 200 মিলিয়ন ইয়ার্স, 200 বছর ধরে অ্যাপ্রক্সিমেটলি এটা স্টেবল বর্তমান যে কন্ডিশনে আছে। আচ্ছা, তাহলে প্রথম যে অ্যাটমসফিয়ারটা ছিল, সেখানে কি ছিল? মেইনলি অ্যাটমসফিয়ার হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম, অলসো কন্টেইন অ্যামোনিয়া আর মেথেন, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন আর হিলিয়াম ব্লোন অ্যাওয়ে টু দ্য স্পেস, কি জন্য? বাই স্ট্রং সোলার উইন্ড, আর at the same time there was no strong gravity of this earth, যার ফলে একই সাথে সোলার উইন্ডও ছিল, at the same time ধরো তোমার আমাদের আর্থের যে গ্র্যাভিটি, এটা উইক ছিল, কি জন্য? সলিড আর্থ তখনও ওরকম ভাবে ফর্ম হয়নি, যার ফলে
হাইড্রোজেন হিলিয়াম যেগুলো ছিল মোস্টলি ধরে নেওয়া হয় তারা তোমার রিয়াকশন করছে অথবা মোস্টলি তোমার তোমার স্পেসে চলে গেছে। আচ্ছা, এখন আমরা দেখি যে সেকেন্ড যে অ্যাটমসফিয়ারটা সেটা কখন ফর্ম হয়েছে। এটা অ্যাপ্রক্সিমেটলি 4.4 বিলিয়ন ইয়ার্স আগে, সরি 4.4 বিলিয়ন ইয়ার্স পরে, ওরকম একটা সময়ে। এখন কিভাবে সেকেন্ড অ্যাটমসফিয়ারটা ফর্ম হয়েছে দেখো, আমাদের আর্টটা, ঠিক আছে, এখন একটু কথা বলি, শুনতে পাচ্ছ তোমরা? আমি জানি শুনতে পাচ্ছ, একটু শুনতে চাই আর কি। আচ্ছা, আমাদের আমাদের যে আর্টটা, এটা যখন ইনিশিয়াল স্টেজে যখন তৈরি হয়েছে, এটা কি ইনিশিয়ালি সলিড ছিল? না, ইনিশিয়ালি সলিড ছিল না। এখানে ছিল কি তোমার, এটা ছিল এক ধরনের গ্যাস ক্লাউডস, কথা বুঝছো? মানে এক ধরনের মানে সোলার নেবুলার মধ্যে আছে গ্যাস ক্লাউডস, আবার কিছু আছে পার্টিকেল, ডাস্ট, ঠিক আছে, এগুলো দিয়ে তোমার এগুলোর অ্যাক্রিয়েশন, মানে ধীরে 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 জমা হতে থাকে। কিভাবে জমা হতে থাকে? ধরো তোমার বিছানায়, কথা বুঝছো, যদি অনেকদিন যদি ব্যবহার না করো, ওই যে ধরো তোমার ধীরে ধীরে ময়লা যখন জমে বিছানার উপরে, দেখবে যে ময়লাগুলো এলোমেলো হয়ে আছে প্রথমের দিকে, তারপরে ময়লাগুলো দেখবে ধীরে 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 এক জায়গায় জমা হয়, কিছু কিছু জায়গায় বেশি বেশি ময়লা দেখবা, ময়লার স্তূপ দেখবা। জি স্যার, স্তরের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, স্তরের কাইন্ড অফ ওরকম ভাবেই ধরে নেওয়া হয় এই পৃথিবীটা এরকম একটা শেপে আসছে ধীরে ধীরে, বুঝছো? তাহলে প্রথমে এই পৃথিবীটা ছিল এক ধরনের গ্যাস ক্লাউডস আর ডাস্ট পার্টিকেলের, সেগুলোর ধীরে 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 একসাথে মানে একে অপরের কাছে আসতে থাকে। যত কাছে আসতে থাকে, হেভিয়ার এলিমেন্টস গুলা ধীরে ধীরে সিঙ্ক করতে থাকে, আর লাইটার এলিমেন্টস গুলা, লাইটার ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো উপরের স্তরে থাকতে থাকে। আর হেভিয়ার গুলো ধীরে ধীরে, লাইক আয়রন, নিকেল, এগুলো ধীরে ধীরে, বা আদার রক্স, এগুলো ধীরে ধীরে নিচের দিকে সিঙ্ক করে, ওরা ধরনের একটা গ্র্যাভিটি ফর্ম করে। আচ্ছা, এখন সলিড আর্থটা, এই যে আমাদের এই আর্থটা, এটা ফর্ম হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.4 বিলিয়ন ইয়ার্স আগে। যখন সলিড আর্থটা তৈরি হয়, সলিড আর্থ তৈরি হলো, ভেতরের আগুন কিন্তু নেমেনি পৃথিবীর, কথা বুঝছো? এই যে একদিন বলছি না, যে তো মনে আছে যে মানে আমাদের যে উপরের যে প্লেটটা আছে, এর নিচের দিকে মল্টেন রক্স গুলো আছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আর পৃথিবী যখন সলিডিফাই হয়, তখন মোস্টলি হেভিয়ার এলিমেন্টস গুলাই মানে সেন্টারের দিকে বা নিচের দিকে সিঙ্ক করছে। এট দ্য সেম টাইম যখন সিঙ্ক করছে, একদম হোমোজেনিয়াসলি তো সিঙ্ক হয় না। পৃথিবী ফরমেশনের সময় যে ধরো বিভিন্ন ধরনের যে ধরো গ্যাস ট্যাস ধীরে ধীরে তোমার বিভিন্ন ভাবে তৈরি হয়েছে, বিভিন্ন এলিমেন্ট তৈরি হয়েছে, তার রিয়াকশনের ফলে গ্যাস তৈরি হয়েছে, বা ইনিশিয়ালি যে গ্যাসগুলো সেগুলো নিচে চাপা পড়ছে, কথা বুঝছো? আচ্ছা, তো তারপরে পৃথিবীর যেহেতু নিচের দিকে টেম্পারেচার বেশি, আর ওই যে টেকটনিক মুভমেন্টের কারণে তোমার এই যে ভলকানিক আউটগ্যাসিং স্টার্ট হয়, ধরো পৃথিবী সলিডিফাই হওয়ার পরে। এটা আগে তো এরকম ভলকানো ছিল না। প্রথম যখন ভলকানো স্টার্ট হয় পৃথিবীতে, এরকম ধীরে ধীরে, এখন তো অসংখ্য ভলকানো আছে। এই ভলকানো কোথায় থাকে জানো তোমরা? মাটিতে থাকে না পানিতে থাকে বলো তো? শুনতে পাচ্ছ? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তলদেশে থাকে। কোথায় থাকে? কে বলতেছিলা? ভলকানো কোথায় থাকে? এটা সব জায়গায় থাকতে পারে আর কি। এটা ল্যান্ডেও থাকে, এটা পানিতেও থাকে। পানিতে বলতে তার ওশানে থাকে আর কি, বুঝছো? পানির মধ্যে অসংখ্য ভলকানো আছে। তোমার বিশেষ করে তোমার তোমার যে আটলান্টিক আছে, আটলান্টিকের একদম মাঝ বরাবর দিয়ে, ঠিক আছে, মানে অসংখ্য ভলকানো আছে আটলান্টিকের মাঝ বরাবর দিয়ে, কথা বুঝছো? আচ্ছা,
তাহলে পৃথিবী সলিডিফাই করার পরে প্রথম যে আউটগ্যাসিং, ভলকানিক আউটগ্যাসিং স্টার্ট হয়। আউটগ্যাসিং বলতে বোঝাচ্ছে ভেতর থেকে আবার গ্যাসগুলো বাইরে আসে, ট্র্যাপড গ্যাসগুলো আর কি, ঠিক আছে, যেগুলোর মধ্যে আছে ওয়াটার ভেপার আছে, কার্বন ডাই অক্সাইড, মেথেন, অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন, হাইড্রোজেন সায়ানাইড, এই গ্যাসগুলো আছে। এখন সেখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, এই জন্য অক্সিজেন হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। পৃথিবী যখন ফর্ম হয় সেই হট কন্ডিশনে যে অক্সিজেন ধরো ইনিশিয়ালি ছিল সেগুলো রিঅ্যাক্ট করে ফেলছে। কথা বুঝছো? মানে অক্সিজেন আছে পৃথিবীতে এনাফ, বাট ফ্রি অক্সিজেন ছিল না ইনিশিয়ালি, বুঝছো? ফ্রি অক্সিজেন আই মিন মলিকুলার অক্সিজেন। আচ্ছা, এবং এবং যে যে অ্যাটমসফিয়ারটা যখন তৈরি হয় সেটা হচ্ছে তোমার অ্যানারোবিক অ্যাটমসফিয়ার, ঠিক আছে? অ্যানারোবিক বলতে সিম্পলি বোঝাচ্ছে যে অ্যানক্সিক। আমার একটু ল্যাঙ্গুয়েজগত ভুল হয়েছে, ওয়ার্ডটা তো আমি কারেকশন করে দেবো। অ্যানক্সিক তার মানে অক্সিজেন ছিল না ইনিশিয়াল অ্যাটমসফিয়ার। আচ্ছা, দেখো যেখানে অ্যামোনিয়া আছে, কথা বুঝলে, বিকজ যে পরিমাণে কিছু পরিমাণে অক্সিজেন থাকলেও, বুঝতে পারছো, যে পরিমাণে অক্সিজেন ছিল, বিকজ অক্সিজেন গুলা অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে হয়েছে ধরো নাইট্রোজেন, তারপরে হয়েছে কি ওয়াটার, আবার মেথেইন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এবং ইনিশিয়ালি মেজর কনস্টিটিউয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার ওয়াটার গ্যাস, ওয়াটার ভেপার, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর ভেরি মাইনর কনস্টিটিউয়েন্ট হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এখন পৃথিবীটা যখন এই ধরো তোমার ভেতরে কোনো কারণে কারো উপরে রেগে গেছো, শুনতে পাচ্ছ, রাগার পরে তুমি আমার একটু হালকা হয় না, বকাবকি করলে, রাগ করলে, একটু হালকা হয়। তো আমাদের এই পৃথিবীটারও যে প্রথমে যে হট কন্ডিশনটা ছিল, ঠিক আছে, ভেতরের যে টেম্পারেচার ছিল, যে ভলকানিক আউটগ্যাসিং এর কারণে, কথা বুঝছো, তোমার ধীরে 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 তোমার মানে একটু পৃথিবী নর্মালি আসতে থাকে আর কি, ভেতরের দিকে কন্ট্রোলে হতে থাকে। আবার আর্থ এক্সপানশনের কারণে ধীরে ধীরে টেম্পারেচারটা, সারফেসটা কুল ডাউন করতে থাকে। পৃথিবীর টেম্পারেচারটা কুল ডাউন করতে করতে যখন এটা অ্যাপ্রক্সিমেটলি ধরো 100 or less than 100 ডিগ্রি সেলসিয়াস আসে, তখন যে ওয়াটার ভেপারটা ফর্ম হয় তাদের কনডেনসেশন হয়, ঠিক আছে, কনডেনসেশন হয়ে তোমার রেইন আকারে পড়তে থাকে। রেইন আকারে পড়ে তোমার রিভারের তৈরি হয়, প্রথমে স্ট্রিমের তৈরি হয়, তারপরে স্ট্রিম গুলো ধীরে ধীরে ফ্লো করে লো ল্যান্ডের দিকে, যেখানে যেখানে লো ল্যান্ড আছে, এবং ধরে নেওয়া হয় সেখানেই ওশান আছে। মানে এভাবেই ফার্স্ট যে ওশানটা সেটা ফর্ম করে। 1 মিনিট আসলে আই এম ব্যাক। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, যে এইভাবে হাইড্রোস্ফিয়ার ফর্ম হয়, ঠিক আছে, যে যে প্রথমে সলিড আর্থ ফর্ম হওয়ার পরে ভলকানিক আউটগ্যাসিং এর মাধ্যমে গ্যাসগুলো যায়, ধীরে ধীরে ওয়াটার ভেপার তৈরি হয়, সেগুলোর কুল ডাউন বা কনডেনসেশনের ফলে তোমার প্রেসিপিটেশন বা রেইন আকারে আমাদের আর্থ সারফেসে আসে,
আসার পরে এই রেইনটা চলতে থাকে থাউজেন্ড ইয়ার্স ধরে। এটা 1-2 দিনের রেইন না, হাজার হাজার বছর ধরে এই রেইনটা হয়। হওয়ার পরে সেগুলো ধরো তোমার রিভার বা স্ট্রিম ফর্ম করে, সেগুলো ধীরে ধীরে লোল্যান্ডের দিকে মুভ করে এবং ফার্স্ট ওশান ফর্ম করে। এখন হিসাব হচ্ছে যে মোটামুটি একটা হিসাব করে দেখা গেছে কি যে এই পৃথিবীর ওশানে একটা ওয়াটার বাজেট আছে না, ধরো পৃথিবীর ওশানে বা রিভার লেক মানে যে পরিমাণে ওয়াটার আছে, লিকুইড ওয়াটার আছে বা ধরো আইস আছে, যেটা যে পরিমাণে ওয়াটার আছে, এই ওয়াটারটা আর ইনিশিয়াল যে ডেন্স যে অ্যাটমসফিয়ার, সেখানে যে পরিমাণে ওয়াটার ভ্যাপার থাকার কথা, তার কন্ডেনসেশনের ফলে যে পরিমাণে ওয়াটার হওয়ার কথা, সেই ওয়াটারের চেয়ে আমাদের পৃথিবীতে ওয়াটার অনেক বেশি আছে। এখন কোশ্চেন হচ্ছে যে বাকি ওয়াটার তাহলে আসলে কোথা থেকে? তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি তাহলে আচ্ছা, তাহলে আমি বললাম কি যে রেইন আকারে উপরের যে ধরো ওয়াটার ব্যাপারটা আছে, ওয়াটার ব্যাপারের কন্ডেনসেশনের ফলে, ঠিক আছে, এটা পৃথিবীতে আমাদের ধরো রেইন আকারে আসে, বুঝছো? কিন্তু হিসাব করে দেখা গেছে কি আমাদের এই পৃথিবীতে যত পানি আছে, এই পানির পরিমাণটা আর আমাদের যে ওই যে তোমার সেকেন্ড অ্যাটমসফিয়ারে যে পরিমাণে ওয়াটার ব্যাপার আছে, সেখান থেকে যে পরিমাণে পানি হওয়ার কথা, তার চেয়ে এখনকার পানিটা অনেক বেশি। তাহলে পানিটা আসলো কোথায় থেকে? এটা তোমরা, আমি বেশি ডিটেলসে যাব না, আমি জাস্ট সংক্ষেপে বলি। এটা হচ্ছে জায়ান্ট ইম্প্যাক্টের মাধ্যমে আসছে। এটা হচ্ছে মুন ফর্মিং ইভেন্ট। কথা বুঝলে? এটা হচ্ছে মুন ফর্মিং ইভেন্ট। তোমরা একটা অনলাইনে সার্চ দিয়ে দেখো এর সাথে ওয়াটার হাইড্রোস্ফিয়ার রিলেশনটা কি। মুন ফর্মিং ইভেন্ট হচ্ছে মুনটা, এই আমাদের যে মুনটা আছে না, চন্দ্র যেটা বলি আমরা, এটা কিভাবে তৈরি হয়েছে তোমরা জানো? দু একজন বলতো। আচ্ছা, এই চন্দ্রটা তৈরি হয়েছে পৃথিবীর তৈরির কিন্তু পরেই। মুনটা পৃথিবী তৈরির পরে তৈরি হয়েছে। মিনটা অন্য একটা যে প্ল্যানেটারি বডি আছে, এই যে পৃথিবীটা তৈরি হয়েছে, তোমরা কি জানো যে পৃথিবী থেকে যে অনেক ম্যাটেরিয়াল অন্য 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 স্পেসে চলে যাচ্ছে খুশে খুশে, যায় না? ভেঙে ভেঙে যায় না? জানো? না স্যার। যায় যায়। আবার অন্য গ্রহ থেকেও, কথা বুঝছো, অন্য গ্রহ থেকেও অন্য গ্রহের অংশাবশেষ একটা পার্ট কিন্তু সামটাইমস পৃথিবীতেও এসে পড়ে। কথা বুঝলে? অন্য প্ল্যানেটের পার্ট। কথা বুঝলে? এটা কিন্তু সৃষ্টির শুরু থেকেই হয়, এখনো হয়, আগে বেশি হচ্ছে এটা। উল্কা বৃষ্টি হচ্ছে বা এরকম কিছু। হ্যাঁ, ওই জাতীয় হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এইটা ধরো আগেও ছিল, এখনো হয়। তার মধ্যে এখনো হতে পারে, অনেক বড় ঘটনা ঘটতে পারে। ম্যাম লেকচার সিরিজের কোনটা কিনবো? মানে সব সাবজেক্টের, তাই তো? সব সাবজেক্টের। স্বাধীন মিউট কর। আচ্ছা, বাংলাটা একটু নামটা বলবেন আবার, বাংলা ব্যাকরণটা? বাংলা ব্যাকরণটা হচ্ছে নতুন পদ্ধতি, বাংলা ব্যাকরণ ও নীতি। নতুন পদ্ধতি। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে আসে? ইয়াসিন কবে? স্যার ওকে একটু মিউট করে দেন, তাহলে হবে। থ্যাংক ইউ। পড়ো। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে বাকি পানিটুকু কোথা থেকে আসলো? এটা আসলো মুন ফর্মিং ইভেন্টের মাধ্যমে। তা মুনটা কিভাবে ফর্ম হয়েছে? অন্য একটা প্ল্যানেটারি বডি, কথা বুঝছো, এটা আগে ডিটেলস আছে আমার মনে নাই, এর ওয়েট কতটুকু, শেপ কতটুকু, মানে ইয়া কতটুকু, মানে এর যে কি বলে, মানে ইয়া কতটুকু, সাইজ কত বড়, এগুলো আছে আর কি। তো অন্য প্ল্যানেটারি বডি যেখানে ছিল কি ফ্রোজেন ওয়াটার ছিল, যেখানে ছিল আদার রকস ছিল, কথা বুঝছো, সেগুলো একসাথে ছিল। সেটা এসে কি করে পৃথিবীকে এক সময় পৃথিবীর একটা পার্টে ধাক্কা মারে।
বুঝছো? ধাক্কা মেরে এ পার্ট অফ দ্যাট, ধর ওই অংশগুলো পৃথিবীতে থেকে যায়, কথা বুঝছো? আবার পৃথিবী থেকে যখন ধাক্কা মারে পৃথিবীর জিনিসপত্র আলগা হয়ে ছুটে চলে যায়, বুঝছো? তো এই আগের পার্টটা আর পরের পার্টটা মিলায় ধরো আবার এই এক ক্রিয়েশন হয় তার, যেরকম প্ল্যানেট যেভাবে ফর্ম হয়েছে, ঠিক আছে, যে সরাসরি যেরকম গ্যাস ক্লাউড থেকে সর নেবুলা থেকে এই পৃথিবীর যে পার্টটা ধাক্কা খায়, যে কমেটটা আসে পৃথিবীতে ধাক্কা খায়, হিট করে, তার একটা পার্ট এবং পৃথিবীর একটা পার্ট, এই দুইটা মিলে কম্বাইন ভাবে, ঠিক আছে, ছিটকে চলে যায় পৃথিবী থেকে ধাক্কা খেয়ে, আবার পৃথিবী থেকে কিছু পার্ট বের হয়ে ধরো চলে যায়। আর ইন দ্য মেইন টাইম পৃথিবীর কিন্তু গ্র্যাভিটি ফর্ম হয়ে গেছে, তখন পৃথিবীর গ্র্যাভিটির কারণে তাদের আবার ধরো তাদের এক ক্রিয়েশন প্লাস একটা অরবিটে তারা ঘুরতে থাকে আর কি, বুঝছো? তা বাইরে থেকে ওই যে বললাম না যে ফ্রোজেন ওয়াটার ছিল, সেখান থেকেও ওয়াটার পৃথিবীতে আসছে বলে ধরে নেওয়া হয়। তাহলে ওয়াটারের সোর্স কি? পৃথিবীতেই যে ওয়াটার হাবারটা তৈরি হয়েছে সেটা, যেটা হচ্ছে ধরো ভলকানিক আউটগ্যাসিং এর মাধ্যমে যে ওয়াটার হাবারটা বের হয়েছে, অথবা ইনিশিয়ালি কিছু পরিমাণে যদি অক্সিজেন গ্যাস থাকে তার সাথে রিয়াকশন করে ওয়াটার ভাপার ফর্ম হয়েছে, তার মধ্যে তার কনডেনসেশনের ফলে লিকুইড ওয়াটার আসছে পৃথিবীতে। আর আরেকটা আসছে হচ্ছে তোমার মুন ফর্মিং যে ইভেন্টটা, যে মানে কোনো মানে আদার প্ল্যানেটারি বডি থেকেও পৃথিবীতে তোমার হচ্ছে ওয়াটার আসতে পারে, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা কিন্তু পড়তেছিলাম অ্যাটমসফিয়ার, চলে গেছি আমরা হাইড্রোস্ফিয়ারে, আমরা আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করবো। তাহলে আমাদের হাইড্রোস্ফিয়ারটা স্টেবল হয়েছে কতদিনে? হাইড্রোস্ফিয়ারটা যে আমাদের যে স্টেবল ওশানটা, এই স্টেবল ওশান হতে সময় লাগছে ধরো, মানে এটা তৈরি হয়েছে মোটামুটি 4.2 বিলিয়ন ইয়ার্স। তার মানে উইদিন মানে খুব আর্লি স্টেজেই কিন্তু হচ্ছে তোমার এই ঘটনাগুলো ঘটে গেছে। তার মানে 0.4 মিলিয়ন ইয়ার্স এর মধ্যে ওশান ফর্ম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলোতে আমি আমি একটু পরেই যাব আবার, যে ডান সাইডে যে লেখাগুলি আছে, কথা বুঝছো? আচ্ছা, তার মানে দেখো যে এই যে স্কেলটা আছে, এই যে এগুলো তোমরা এটা বোঝার দরকার নাই, এই যে হেইডেন, আর্কিয়ান, কথা বুঝছো? এটা হলো জিওলজিক্যাল টাইম স্কেল, বুঝছো? এটা মাথা, এটা সমস্যা নাই। তার মানে দেখো এই স্কেলে দেখো একদম আর্লি টাইমে আর্থ ফর্মস, তারপরে দেখো স্টেবল হাইড্রোস্ফিয়ার, তারপরে দেখো ওল্ডেস্ট রিমাইন্ডার। পৃথিবীতে লাইফ আসছে কততে? দেখো অ্যাপ্রক্সিমেটলি 3.7 বিলিয়ন ইয়ার্স আগে লাইফ আসছে পৃথিবীতে। এটা অবশ্যই যে অনেক মতবাদ আছে, এটা সায়েন্টিফিক মতবাদ, টু বি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যে অ্যাটমসফিয়ারে যাব, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমরা আর্লি অ্যাটমসফিয়ার দেখলাম, আর্থের সলিডিফিকেশন দেখলাম, সেকেন্ডারি অ্যাটমসফিয়ার দেখলাম। এখন আমরা যাব হচ্ছে যে আমাদের যে মডার্ন অ্যাটমসফিয়ার। এখন মডার্ন অ্যাটমসফিয়ারটা কিভাবে তৈরি হয়েছে এইটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে হাইড্রোস্ফিয়ার কিভাবে ফর্ম হয়েছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, এবং এই মডার্ন অ্যাটমসফিয়ারের সাথে একটা লাইফের সম্পর্ক আছে, মানে বায়োস্ফিয়ারের রিলেশন আছে। এই জন্য এখন আমরা যাব হচ্ছে এই বায়োস্ফিয়ারটা কিভাবে পৃথিবীতে ফর্ম হয়েছে, লাইফ কিভাবে আসলো, এইটা এক্সপ্লেন করার পরে আমরা আবার ব্যাক করব যে এই মডার্ন অ্যাটমসফিয়ারে, যে এই পৃথিবীর যে মডার্ন অ্যাটমসফিয়ারের যে স্টেবিলিটি কিভাবে আসলো। ক্লিয়ার? এখন লাইফটা কি বলো তো দেখি, দুই একজন। খুব সহজ ভাবে যদি বলি, অ্যানিমাল, প্ল্যান্ট, তাই না, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে কি লাইফ, তাই না? আবার যদি বলো যে একটা প্রসেসের মধ্যে একটা লাইফে কি চলে, এটা মেইনলি একটা রিডক্স সাইক্লিং। এটা আসলে ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আর কি। এটা এখন বায়োলজিস্টরা একভাবে ডিফাইন করবে, তুমি মানে ধর্মীয় ভাবে একভাবে ডিফাইন করবে, বুঝছো? যাই হোক, মেইনলি আমরা লাইফ বলতে যেটা বুঝি তার কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেলফ রেপ্লিকেশন, ক্যাটালাইসিস আর হারভেস্টিং এনার্জি হারভেস্ট করে। আর রিকোয়ারমেন্টস ফর লাইফ হচ্ছে কি, লাইফ ফর্ম হওয়ার জন্য মেইনলি তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে লিকুইড ওয়াটার,
এটা হচ্ছে অর্গানিক মলিকিউলস, আর আরেকটা হচ্ছে এনার্জি সোর্স। মানে লাইফ ফর্ম হওয়ার জন্য বা তোমার লাইফ সাইকেল চলার জন্য তোমার মেইনলি তিনটা জিনিস লাগে আর কি। একটা হচ্ছে লিকুইড ওয়াটার, একটা অর্গানিক মলিকিউলস, আর একটা হচ্ছে এনার্জি সোর্স। আচ্ছা, এখন অরিজিন অফ লাইফ, লাইফটা পৃথিবীতে কিভাবে আসলো? অ্যাকচুয়ালি পৃথিবীতে আমাদের যখন ধরো 3.5 বিলিয়ন ইয়ার্স আগে যখন আমাদের এই পৃথিবীতে লাইফ ফর্ম হয়েছে, কথা বুঝছো? কারণ আমাদের তো ওই অবস্থায় চলে যাওয়া সম্ভব না, সম্ভব? হ্যাঁ, না স্যার। ওই অবস্থায় আমরা চলে যাওয়া সম্ভব না। সেই সময় কোনো মানুষও বেঁচে নাই, আমাদের সেই পূর্বপুরুষরা, যারা ধরো ধীরে 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 স্টেপ বাই স্টেপ সেই সময়কার ইতিহাস লেগে গেছে আমাদের জন্য, যে আমরা বলবো যে ওই সময় এইভাবে লাইফ ফর্ম হয়েছে। আবার ধরো ধরো কম্পিউটার হয়তো ছিল না, কথা বুঝছো? বা এই যে রেকর্ড রাখার মতো, ডেটা স্টোর করার মতো কোনো ডিভাইসও ছিল না, বুঝছো? যার ফলে এটা 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 বলা ডিফিকাল্ট। তো বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে। এটা হচ্ছে স্পেশাল ক্রিয়েশন একটা হাইপোথিসিস। এটা কি? লাইফ ফর্মস, তার মানে যে লাইফ গুলি আছে, মে হ্যাভ বিন পুট অন আর্থ বাই সুপারন্যাচারাল ডিভাইন ফোর্সেস। যেটা আমরা কথা বুঝছো, এটা যেটা ধর্মীয় ভাবে আমরা যেটা বিশ্বাস করি আর কি, কথা বুঝলে? যে একটা সুপার ন্যাচারাল ফোর্স থেকে, কথা বুঝছো, আল্লাহ আল্লাহ লাইফ আনছে আর কি পৃথিবীতে। কিভাবে আনছে, কথা বুঝছো, বা কিভাবে আসছে, এটা অত ডিটেইলস আমরা জানি না আর কি, আমাদের জানার বাইরে। আরটা হচ্ছে কি এক্সট্রা টেরিস্ট্রিয়াল অরিজিন, তার মানে এই পৃথিবীতে লাইফ আসছে অন্য কোনো প্ল্যানেট থেকে, ধরো, কথা বুঝছো, এটা অন্য কোনো প্ল্যানেট থেকে লাইফ এসে পৃথিবীতে ইনফেক্ট করছে বা পৃথিবীর মধ্যে আসছে। আর আরেকটা ধরো হাইপোথিসিস আছে, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস অরিজিন। এটা কি? লাইফ মে হ্যাভ ইভলভড ফ্রম inanimate matter as associated among molecules become more and more complex. মেইন কথাটা যেখানে এখানে আসতেছে সেটা হচ্ছে লিভিং থিংস অরিজিনেটেড ফ্রম নন লিভিং ম্যাটার্স। সহজ কথায় স্পন্টেনিয়াস অরিজিন যেটা, এর মূল কনসেপ্ট হচ্ছে যে লিভিং যে লাইফ যেটা আসছে, এটা নন লিভিং ম্যাটেরিয়ালস থেকে তোমার হচ্ছে লিভিং ম্যাটেরিয়ালস গুলো আসছে। শোনো, শুনতে পাচ্ছ? জি স্যার, বক বক করে যাচ্ছি আমি। আমরা আছি স্যার, ক্লাসে আছি, মনোযোগ আচ্ছা আছে। আচ্ছা, না মনোযোগী কি জন্য নাই বলতে, এটা তো তোমাদের আসলে সিলেবাসে ডিরেক্টলি এটা এইভাবে নাই, কথা বুঝলে? কিন্তু যেহেতু মাস্টার্স এর কোর্স, আমার মনে হলো যে পৃথিবীতে অ্যাটমসফিয়ারটা কিভাবে আসলো এটা জানার দরকার আর কি। এই, তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। গৌতম কুমার বললে না স্যার, দেখি ঘুরে আসি একটু। আর কে আছে? আর দুই একজন বলো, বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হচ্ছে না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। আমার বুঝতে সমস্যা হতো কি জানো, প্রথম যখন এগুলো পড়ি, হ্যালো, এই বলতেছি না বিলিয়ন ইয়ার্স, এই মাথার মধ্যে তালগুল পাকায়, এটা কতদিন আগে হবে, কতদিন আগে হবে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে লাইফের হাইপোথিসিস হচ্ছে একটা, ধরো একটা, আরো এর বাইরেও হয়তো অনেক আছে, বুঝছো? একটা হচ্ছে স্পেশাল ক্রিয়েশনস, একটা তারপর হচ্ছে এক্সট্রা টেরিস্ট্রিয়াল অরিজিন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস অরিজিন, লিভিং তোমার থিংস ফ্রম নন লিভিং বায়ার। স্পন্টেনিয়াস অরিজিন অফ লাইফ, তোমরা এই যে একটা এক্সপেরিমেন্টের নাম লেখছি, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টের কখনো শুনছো? না স্যার, এটা স্যার শুনিনি স্যার। আমার তো মনে হয় শুনছো তোমরা। স্যার এটা এক্সপেরিমেন্টের নাম সেখানে লেখা নাই, মানে কোনটা স্যার আসলে? মিলার ইউরে এক্সপেরিমেন্টস? হ্যাঁ, মিলার ইউরে এক্সপেরিমেন্ট। স্যার না স্যার, আমার মনে পড়ছে না স্যার। আচ্ছা আচ্ছা, জৈব যৌগ সম্পর্কে প্রথম কনসেপ্ট কখন পাওয়া যায় বলো তো?
এই যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয় না? জি স্যার, ফ্রেডরিক ভোলার স্যার, জার্মান স্যার বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। স্যার ইউরিয়া স্যার উৎপাদন করে দিচ্ছে স্যার। ইউরিয়া উৎপাদন করে, ওই সমসাময়িক ঘটনা আর কি, জি স্যার। বুঝছো? এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভটা ছিল হচ্ছে কি জানো, যে যে ওশানে, কথা বুঝলে, ওশানের যে যে কম্পোজিশনটা আছে এখান থেকে অক্সিজেন যেহেতু ছিল না সেই সময়, কথা বুঝছো, ইনিশিয়ালি, তো ওই সময় অক্সিজেন ফ্রি অবস্থায় তোমার ওই ওশানিক যে যে কন্ডিশনটা, এটা হচ্ছে রিপ্রোডিউস করা বা এটা সিমুলেট করা আর কি, মেইনলি আমি বলবো রিপ্রোডিউস অথবা সিমুলেট করা আর কি, কথা বুঝছো? মানে স্ট্রং রিডিউসিং কন্ডিশন। রিডিউসিং কন্ডিশন বলতে বোঝাচ্ছি যে অক্সিজেন ধরো ডিপ্লেটেড কন্ডিশন, কথা বুঝছো? আচ্ছা, ফাইন্ডিংসটা কি, এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হচ্ছে আমি খুব বেশি ডিটেলসে যাব না, ওয়াটারকে মেইনলি তোমার ইয়া করে, রিফ্লাক্স করে ওয়াটার ভ্যাপার গুলা তৈরি করে, ওর মধ্যে আদার নিউট্রিয়েন্ট গুলা ছিল, নাইট্রোজেন ছিল ধরো, তারপরে মেথেইন ছিল, কথা বুঝছো? তারপরে ওই যে ইলেকট্রিক স্পার্ক দেয়, বুঝছো? তারপরে মানে এই অত ডিটেলস আমিও নিজেও দেখিনি আর কি, বুঝছো? আর দরকারও নাই ওইটা। তো যাই হোক, যে ফাইন্ডিংসটা যেটা পাওয়া গেছে, আলটিমেট রিঅ্যাকশন প্রোডাক্ট যেটা, সেটা 15% অফ দা কার্বন originally present as methane had converted to simple carbon compounds, for example formaldehyde এবং হাইড্রোজেন সায়ানাইড। তার মানে ইনিশিয়ালি যে যে কার্বনটা ছিল, ঠিক আছে, যেমন ধর মেথেইন, বুঝছো, সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা দেখছে যে সেটা কনভার্ট হয়ে গেছে ধর ফর্মালডিহাইড বা হাইড্রোজেন সায়ানাইড, যেগুলো আগে ছিল না, রিঅ্যাকশনের পরে তৈরি হয়েছে। সাথে আর কি হয়েছে দেখো, হাইড্রোজেন সায়ানাইড তারপরে ফর্মালডিহাইড combined to form ধর এটা ফর্মিক অ্যাসিড, ইউরিয়া, even more complex compounds containing carbon-carbon bonds including amino acids glycine and aniline. অ্যামাইনো অ্যাসিডটা কি? এটা বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। আমাদের প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট না অ্যামাইনো অ্যাসিড? প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিটটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের যে ইনিশিয়াল যে ওশানটা ছিল, একে সিমুলেট করতে গেছে মিলার এন্ড ইউরে। তো সিমুলেট করতে গিয়ে কিভাবে করছে, ধরো তোমার এটা যে এক্সপেরিমেন্টটা আছে, এখানে স্ট্রং করা হয়েছে এবং লাইফ ফার্মিং এর জন্য যে এলিমেন্ট গুলোর দরকার, ঠিক আছে, সবগুলোই সেখানে কম্পাউন্ড আকারে ছিল। তো ইনিশিয়ালি তারা দেখছে যে যে কার্বনটা মেথেইন আকারে ছিল রিডিউসড কন্ডিশনে। মিথেনটা কি কার্বনের রিডিউসড ফর্ম না? শুনতে পাচ্ছ? জি স্যার। মেথেইনটা হচ্ছে কার্বনের রিডিউসড ফর্ম, আর অক্সিডাইজড ফর্ম কি? কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম। আর বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যেগুলো গ্লুকোজ, যেগুলো সেগুলো কি? এগুলো হচ্ছে এগুলো রিডিউসড ফর্ম। গ্লুকোজ আছে, কার্বোহাইড্রেট আছে, তাই না? এই অর্গানিক কম্পাউন্ড গুলো কার্বনের রিডিউসড ফর্ম। তুমি ওই অক্সিজেশন, গ্লুকোজের অক্সিজেশন স্টেট আর কার্বন ডাই অক্সাইডের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করে দেখো, মিথেনেরটা, ঠিক আছে, এগুলোর মধ্যে তোমার অক্সিডেশন স্টেটের তুমি কম বাড়া দেখতে পাবো। তাহলে ইনিশিয়ালি সেই রিডিউসড কন্ডিশন থেকে কি হয়, তোমার হচ্ছে কি, মেথাইন থেকে কি হচ্ছে, তোমার ফর্মালডিহাইড এবং হাইড্রোজেন সায়ানাইড হয়, এবং তারা ফার্দার কম্বাইন করে আরো অর্গানিক কম্পাউন্ডস ফর্ম করে, তোমার যেমন ধরো ইউরিয়া, ফর্মালডিহাইড, আরো মোর কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড ফর্ম করে, যেমন অ্যামাইনো অ্যাসিড, অ্যানিলিন, এগুলো। তো যখন অ্যামাইনো অ্যাসিড, অ্যানিলিন এগুলো যখন আসছে, কথা বুঝছো, ধরে নেওয়া হয় অ্যামাইনো অ্যাসিড যদি আসতে পারে, হয় না ডিএনএ আর আরএনএ, কথা বুঝলে? এই জন্য তার ফার্দার আরেকটা ধরো এক্সপেরিমেন্ট করছে অন্য সায়েন্টিস্ট তারা, ঠিক আছে, যেখানে তারা এক্সপেরিমেন্টটা রিপিট করছে আরো কেয়ারফুলি। মোর দ্যান 30 কার্বন কম্পাউন্ডস ওয়্যার আইডেন্টিফাইড, যারা কি অ্যামাইনো অ্যাসিডস, গ্লাইসিন, অ্যানিলিন, গ্লুটামিন, তারপরে তোমার ভ্যালিন, প্রোলিন, এই যে দেখো
স্ট্রাকচার গুলো দিচ্ছি আমি, সিরিয়ালি গেছি আর কি। অলসো আদার বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট কম্পাউন্ড অ্যাডিনিন, যেটা হচ্ছে কি একটা বেস ফাউন্ড ইন ডিএনএ এন্ড আরএনএ এর যে বেস অ্যাডিনিন, কথা বুঝছো? সেই জন্য the key molecules of life could have formed in the atmosphere of the early earth. আচ্ছা, এটা এই অ্যাটমসফিয়ার কিন্তু মানে আসলে একটু আমি কারেকশন করে দেবো, আর্থের উপরের লেয়ার অ্যাটমসফিয়ার এটা বোঝানো হয়নি, আমাদের আর্থ অ্যাটমসফিয়ার বুঝছো, আমাদের আর্থে ইন দা আর্লি আর্থ লিখলে ক্লিয়ার হতো, আমি কারেকশন করে দেবো এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, আমি আবার একটু ব্যাক করি যে আমাদের যে যে অ্যাটমসফিয়ারের যে গ্যাসগুলো ছিল, সরি আমাদের ওশানিক যে আর্লি ওশানকে এটা সিমুলেট করতে যখন গেছে, তখন যে এক্সপেরিমেন্টটা করছে, এক্সপেরিমেন্টটা দেখে যে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটা ধরো 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 ফর্মিক অ্যাসিড আছে, যার মধ্যে ইউরিয়া আছে, প্লাস প্লাস আরো ধরো ধরো অ্যামাইনো অ্যাসিডস আছে, কথা বুঝছো? তারপরে ধরো ফার্দার এক্সপেরিমেন্ট করে দেখছে আরো অর্গানিক গ্লাইসিন, তারপরে অ্যামাইনো অ্যাসিডস, অ্যানিলিন, গ্লুটামিক অ্যাসিড, প্রোলিন, ঠিক আছে? এবং আরো পাইছে সেখানে, সেটা হচ্ছে অ্যাডেনিন, যেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর একটা ধরো বেস স্ট্রাকচার। তারপরে সেখান থেকে ধরে নেওয়া হয়েছে কি যে যে হচ্ছে আমাদের যে লাইফটা, সেটা যে আর্লি অ্যাটমসফিয়ার, সেই সময় এটা কখন হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি এটা ধরো 4 বিলিয়ন ইয়ার্স পরে আর 3.5 বিলিয়ন ইয়ার্স আগে, এই সময়টাতে সামটাইমস লাইফ ফর্ম হয়েছে ইন আওয়ার আর্লি আর্থ। এখন যে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে স্পন্টেনিয়াস অরিজিন অফ লাইফ, তার মানে আরেক নাম হচ্ছে কেমিক্যাল ইভলিউশন, মানে কেমিক্যালস এর মাধ্যমে, বুঝছো? খুবই সংক্ষেপে আমি বলি, অনেক থিওরি আছে, যেমন ইনিশিয়াল ক্রিয়েশনের থিওরি আছে, ধরো তিনটা মেথড দেখাইছি। স্পন্টেনিয়াস অরিজিন বা কেমিক্যাল ইভলিউশন এরও অনেক হাইপোথিসিস আছে, তার মধ্যে ধরো দুইটা হাইপোথিসিস মোস্টলি অ্যাকসেপ্টেড, একটা হচ্ছে প্রিবায়োটিক স্যুপ থিওরি আর আরেকটা হচ্ছে মেটাবলিস্ট থিওরি। প্রিবায়োটিক স্যুপ থিওরি আর হচ্ছে মেটাবলিস্ট থিওরি। দেখো সংক্ষেপে যদি বলি, দেখো 4 বিলিয়ন ইয়ার্স আগে স্টেবল হাইড্রোস্ফিয়ার বা 4.2 বিলিয়ন ইয়ার্স আগে, তারপরে দেখো এরকম একটা জায়গায় 3.8 3.7 অরিজিন অফ লাইফ, কথা বুঝছো? এটা কিভাবে হয়েছে, এটা ডিএনএ আরএনএ, কথা বুঝলে? এগুলো ধীরে 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 ধরো ধরো একটা লাইফ, এগুলো ধীরে 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 একত্রিত হয়ে ধরো আরএনএ হয়েছে, ডিএনএ হয়েছে, কথা বুঝছো? এই অরিজিন অফ লাইফ এখান থেকে স্টার্ট হয়েছে আর কি। প্রথমে ধরো অর্গানিক কম্পাউন্ডস হয়েছে, তারপরে আরএনএ হয়েছে, তারপরে ডিএনএ হয়েছে, ডিএনএ প্রোটিন, ডিএনএ হয়েছে, প্রোটিন হয়েছে। তারপরে এই যে আমার কার্সারটা দেখতে পাও তোমরা, আমার কম্পিউটারের যে কার্সারটা দেখতে পাও তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে ডিএনএ আরএনএ প্রোটিন এখানে তৈরি হয়েছে এরকম একটা সময়ে। তারপরে ধরো ধরো ধীরে ধীরে ধরো বিভিন্ন ধরনের ইউনিসেলুলার লাইফ থেকে মাল্টিসেলুলার লাইফ, তারপরে ধরো কমপ্লেক্স লাইফ, কথা হচ্ছে? এই দেখো ফরমেশন অফ আর্থ, সিম্পল সেলুলার লাইফ, কমপ্লেক্স সেলুলার লাইফ, মাল্টিসেলুলার লাইফ, হোমো সাপিয়েন্স মানে মানুষ আছে পৃথিবীতে, বুঝছো? আচ্ছা, এখন প্রিবায়োটিক স্যুপ থিওরিটা কি? জাস্ট কিছুই না, দুইটাই, এই দুইটা থিওরিটা একটা কাইন্ড অফ চিকেন এগ প্যারাডক্স আর কি, কথা বুঝলে? মানে ডিম আগে না মুরগি আগে, বুঝতে পারছো? কোনটা আগে বলো তো? আপনি বলেন স্যার, আমরা স্যার কনফিউজ এখন নিয়ে। তোমরা বলো, ডিম আগে আসে না মুরগি আগে আসে? বলা কঠিন আর কি। তো এই দুইটা থিওরি এরকম ধরনের, কোনটা যে কার আগে আর কোনটা দিয়ে কি হয়েছে বলা ডিফিকাল্ট। একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট মনে করে কি আরএনএটা ফার্স্ট ফর্ম হয়েছে এবং আরএনএ ক্যাটালাইটিক প্রপার্টি আছে, সো যার ফলে আরএনএ ক্যান লিংক অ্যামাইনো অ্যাসিড, কথা বুঝছো? কিন্তু এর আরএনএ, যেহেতু আরএনএ প্রথমে তৈরি হয়েছে, ঠিক আছে, এর অপোজিশনের যুক্তিটা হচ্ছে আরএনএটা বেশি স্টেবল না কমপ্লেক্স মলিকিউল, এটা বেশি স্টেবল না, এইভাবে তৈরি হয়নি আর গ্রুপের যুক্তি। তাহলে প্রিবায়োটিক স্যুপের মেইন থিওরি হচ্ছে
যে আয়রন তোমার তোমার সরি আরএনএ প্রথমে তৈরি হয়েছে, এবার ক্যাটালাইটিক প্রপার্টি আছে, এবং এটি অ্যামাইনো অ্যাসিড গুলো ধীরে ধীরে তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, প্রোটিন তৈরি করছে, ঠিক আছে, ক্যাটালাইসিসের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আর মেটাবলিস্ট থিওরি কি? এখানে বলতেছে কি ডিএনএ আরএনএ প্রোটিন ওয়ার্ল্ড, মানে একসাথে ডিএনএ আরএনএ প্রোটিন একসাথেই আসছে, কথা বুঝলে? এটা কিভাবে আসছে? বিকজ বলতেছে যে আরএনএ ইজ টু কমপ্লেক্স টু ফর্ম স্পন্টেনিয়াসলি, মানে অন্যান্য যেরকম ধরো ফর্মালডিহাইড, তারপরে ইউরিয়া, এগুলো স্পন্টেনিয়াসলি ধরো র্যান্ডমলি ফর্ম হলো না। এটা বলতেছে আরএনএ এর স্ট্রাকচারটা এতই অর্গানাইজড, ঠিক আছে, এটা স্পন্টেনিয়াসলি ফর্ম হতে পারে না। ইনিশিয়ালি সিম্পল প্রোটিন ফর্ম হয়েছে, ঠিক আছে, বিকজ ইটস মোর ইজিয়ার টু ফর্ম ফ্রম অ্যাবায়োটিক কম্পাউন্ডস দ্যান নিউক্লিওটাইডস। এটা কথা তোমরা জাস্ট এটা তোমাদের যেহেতু সাবজেক্টের বিষয় না, জেনে রাখো যে 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 কেমিক্যাল ইভলিউশন আছে বা র্যান্ডমলি যেটা যেভাবে লাইফটা আসছে, যে হাইপোথিসিসটা আছে, এটা সিম্পলি কিন্তু একটা হাইপোথিসিস, কথা বুঝছো? আচ্ছা, এটার র্যান্ডম হাইপোথিসিসের আবার দুইটা হাইপোথিসিস, একটা প্রিবায়োটিক্স থিওরি, একটা মেটাবলিস্ট থিওরি, বুঝছো? এই এখন দেখো আমার এখানে 3.5 না তো তারও একটু আগে হবে আর কি। তাহলে লাইফ যে পৃথিবীতে আসছে, বুঝছো, কত বাজে দেখো তো, টাইম কত? স্যার প্রায় টাইম শেষ। প্রায় টাইম শেষ না? আচ্ছা, আমি এই কথাটা বলে শেষ করে দিই আর কি। আচ্ছা, লাইফ যে পৃথিবীতে আসছে এটা এখন না, ধরো 3.5 বিলিয়ন ইয়ার্স আগে, এটা কিভাবে মানুষ বুঝতে পারছে? আর কার্বন ডাইঅক্সাইডের স্যার পরিমাণটা দেখে স্যার, কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ হয়ে- অক্সিজেনের চেঞ্জ দেখেও, কথা বুঝলে? যেহেতু কার্বন ডাইঅক্সাইডটাই তো হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড, হচ্ছে সেখান থেকে লাইফ আসতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটার পরিমাণ দেখেও বোঝা যায়, কিন্তু এক্স্যাক্টলি কখন থেকে পৃথিবীতে আসছে, বুঝছো, মোটামুটি এটা ধারণা করা হয় রক রেকর্ড দেখে। আমাদের যে সমুদ্র আছে না, কথা জি বুঝছো, স্যার। এগুলোর তো সমুদ্রের যে স্তর আছে, স্তরের তো বিভিন্ন লেয়ার আছে। সবচেয়ে উপরের দিকে যে লেয়ারটা আছে সেটা কি বেশি মডার্ন না? হ্যাঁ, আমাদের নিউ লেয়ার না সেটা? জি স্যার। তোমার রিসেন্ট যেটা ওশানে ঘটতেছে, দ্যাট উইল রিফ্লেক্ট ইন দ্য সি ফ্লোর, ঠিক আছে, এবং সি ফ্লোরে যত নিচের দিকে যাবে, এটা ধরে নেওয়া হবে কি এটা তত আর্লি ওশানকে রিপ্রেজেন্ট করবে। আর বর্তমানে সি ফ্লোরের যেটা আছে সবকিছু একটা চিহ্ন রেখে যায় না? হ্যালো, জি স্যার। সবকিছু একটা চিহ্ন থাকে। মডার্ন যে ওশানটা আছে, এখানে যে প্রসেস গুলো যেটা চলতেছে, এটা মডার্ন যে সি ফ্লোর আছে এখানে রিফ্লেক্ট করবে। আর আর্লি যে ওশানটা ছিল তাকে রিফ্লেক্ট করবে নিচের দিকের সেডিমেন্ট গুলো, বিভিন্ন রক গুলো। এই বিভিন্ন রক অ্যানালাইসিস করে দেখা গেছে কি যে এক ধরনের প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, যে রকের মধ্যে রক গুলো এগুলো হোল্ড করছে, ফসিলাইজড ফর্মে আছে সেগুলো, কথা বুঝছো? এটা হচ্ছে ধরো ধরো তো ইনিশিয়ালি একদম প্রথমের দিকে যে প্রোক্রায়োটিক যে যে লিভিং অর্গানিজম, যেটা সেই ধরনের অর্গানিজমটা প্রথম রক রেকর্ডে সেটাই প্রথম পাওয়া যায়, যেটা হচ্ছে 3.5 বিলিয়ন ইয়ার্স আগের রক থেকে। এবং এই রকটা যে 3.5 বিলিয়ন ইয়ার্স আগে, এগুলোর ওই যে আইসোটোপিক ডেটিং মেটিং করছে, কথা হচ্ছে, করে দেখছে যে এই রকটা হচ্ছে 3.5 বিলিয়ন ইয়ার্স আগের রক, এটা ফর্ম হয়েছে, কথা বুঝছো? এবং তখন দেখছে যে তার মধ্যে যে ফসিলের যে সন্ধান পাওয়া গেছে, সেখান থেকে সেটা হচ্ছে এক ধরনের প্রোক্রায়োটস, মানে প্রোক্রায়োটিক তোমার লাইফ আর কি, বুঝছো? এবং তারপরে ধরো আবার কিছু রক ছিল, সেখান থেকে 1.5 বিলিয়ন ইয়ার্স আগের যে ওল্ড রক,
সেখানে ইউক্রায়োটস এর সন্ধান পাওয়া গেছে আর কি। এখন নেক্সট ক্লাসে আমরা দেখব যে প্রোক্রায়োট কি আর ইউক্রায়োট কি, কথা বুঝতে পারছো? তারপরে লাইফ অন আর্থ ডিফারেন্ট স্টেজে, খুবই সংক্ষিপ্ত হবে, এগুলো দেখবো। তারপরে আসবো কিভাবে এই লিভিং যে অর্গানিজম গুলি আছে, হাউ দে স্টার্টেড ফটোসিনথেসিস, ঠিক আছে? তারপরে দেখবো যে এই ফটোসিনথেসিসের ফলে এটা আমাদের অক্সিজেন কনসেন্ট্রেশনটা পৃথিবীতে কিভাবে ধীরে ধীরে বাড়তে থাকলো, আর কার্বন ডাই অক্সাইডটা ধীরে ধীরে কিভাবে কমতে থাকলো, আর আমাদের স্টেবল অ্যাটমসফিয়ার কিভাবে ফর্ম হলো। এইটুকুই আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর তার পরের ক্লাসে পড়বো হচ্ছে কি যে আমাদের যে মডার্ন অ্যাটমসফিয়ার, এর ক্যারেক্টারিস্টিক্স, এর ইম্পর্টেন্স, এগুলো।